আচ্ছা, আমাদের আজকের টপিক হচ্ছে যে তোমরা তো এখন তোমাদের প্রায় এক মাসের উপরে হয়ে গেছে না? তোমরা তো জয়েন করছো। তো এখন জি স্যার। তোমাদের ইন্টার্ন যে ইন্টার্ন তো তোমাদের তো অনেক সুবিধা হয়েছে, যেহেতু প্রণব তোমাদের জন্য একটা বই বের করছে। হ্যাঁ, ওখানে ট্রিটমেন্ট দেওয়া আছে। তো ট্রিটমেন্টের চাইতে আসলে যে জিনিসটা দরকার, ট্রিটমেন্ট তো অ্যাপ্রোচটা আমি যে জিনিসটা চিন্তা করতেছি যে কিছু কিছু কমন অ্যাপ্রোচ নিয়ে আমাদের জানা দরকার। এর মধ্যে সবচাইতে ডিফিকাল্ট যে কেসটা সেটা হচ্ছে হলো অ্যাপ্রোচ টু পেশেন্ট উইথ আনকনসিয়াস পেশেন্ট। হ্যাঁ, আনকনসিয়াস পেশেন্ট এটা খুব একটা গুরুত্বপূর্ণ জিনিস। এবং এটা এটা নিয়ে আজকে টপিক আলোচনা করব, যদি সময় হয় পরে নিয়ে নিয়ে আলোচনা করব। তাহলে একজন ইন্টার্ন ডক্টরের জন্য খুব গুরুত্বপূর্ণ জিনিস, কারণ তুমি যখন পেশেন্ট রিসিভ করবা তখন এখানে খুব শর্টকাট অল্প সময়ের মধ্যে তোমাকে সিদ্ধান্ত নিতে হবে, অল্প সময়ের মধ্যে তোমাকে ডায়াগনোসিস করতে হবে। এই জন্য তোমাকে বেসিক কোনো কিছু সবকিছু জানতে হবে। যদি বেসিক কিছু যদি তোমার যদি সমস্যা থাকে তাহলে তুমি তো আর পারবা না। তা যখনই একটা পেশেন্ট আমাদের কাছে আনকনসিয়াস নিয়ে আসবে তখন আমরা চিন্তা করবো ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস কি হতে পারে। এটা খুব গুরুত্বপূর্ণ জিনিস যে ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস কি হতে পারে। একটা হচ্ছে আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে একটা স্ট্রাকচারাল কজ হতে পারে। হ্যাঁ, স্ট্রাকচারাল কজ হতে পারে একটা বলতেছে আমরা, কারণ আমাদের একটা পেশেন্ট অজ্ঞান হয়েছে মানে কি, অজ্ঞান হয়েছে তার মানে হচ্ছে যে তার ব্রেন ইনভলভ রয়েছে। এটা যে কোনো কারণে ব্রেন ইনভলভ হয়েছে, কারণ ব্রেনের বিশেষ করে রেটিকুলার এন্ডোথেলিয়াল সিস্টেম ইজ রেসপন্সিবল ফর মেনটেনেন্স অফ দ্য অ্যাওয়ারনেস। ঠিক আছে, তাহলে এটার জন্য আমাদের কতগুলো বর্ড হেডিং এ মনে রাখতে হবে যে একটা স্ট্রাকচারাল কজে হতে পারে, মেটাবলিক ইলেকট্রোলাইট এন্ডোকাইনে হতে পারে, ইনফেকশন একটা কজ হতে পারে, অর্গান ফেলোর যেটাকে আমরা বলি এনকেফালোপ্যাথি, এবং যে কোনো পেশেন্ট পয়জন ড্রাগ টক্সিন। এই পাঁচটা মোটামুটি আমরা কজ কি করবো। এই পাঁচটা কজের মধ্যে সাধারণত আমাদের একটা পেশেন্ট যদি আনকনসিয়াস নিয়ে আসে তাহলে এর মধ্যে আমাদের থাকবে। তাহলে আমরা যদি পেশেন্টটা আনকনসিয়াস নিয়ে আসে তাহলে স্ট্রাকচারাল কজ কি হতে পারে। স্ট্রাকচারাল কজ হচ্ছে ব্রেনের মধ্যে যেটা যে প্যাথোলজিক্যাল কোনো চেঞ্জ হবে স্ট্রাকচারাল, যেমন একটা স্ট্রোক হতে পারে, পেশেন্টের ইকসল ব্রেন ব্রেন দেখা যেতে পারে, পেশেন্টের সেরিব্রাল অ্যাক্সেস হতে পারে, পেশেন্টের ব্রেন প্রাইমারি বা সেকেন্ডারি ব্রেন টিউমার হতে পারে। 3 নম্বর হতে পারে ট্রমা থেকে, হেড ইনজুরি থেকে, সাবডুরাল হেমাটোমা, এক্সট্রাডুরাল হেমাটোমা। তাহলে এই তিনটা সাধারণত স্ট্রাকচারাল কজ, অর্থাৎ যেটা আমি কোনো ইমেজিং এ ধরা পড়বে, আমার স্ট্রোক ইমেজিং এ ধরা পড়বে, ইকসল ধরা পড়বে, এগুলো। তাহলে এই যে স্ট্রাকচারাল, অর্থাৎ ব্রেনের যে স্ট্রাকচার আছে, আমাদের ব্রেন যে প্যারেনকাইমে আছে এটার মধ্যে তোমার একটা ভিজিবল অ্যাবনরমালিটি তুমি খুঁজে পাবা, দিস ইজ স্ট্রাকচারাল কজ। তারপরে আছে খুব কমন কজ ইনফেকশন, যেমন যেটাকে আমরা বলি এনকেফালাইটিস। হ্যাঁ, যেমন আমাদের এনকেফালাইটিস একটা কমন, সেরিব্রাল ম্যালেরিয়া, সেপসিস। আমরা তিনটা জিনিস, একটা রোগীর আর্ট ফিভার উইথ আনকনসিয়াসনেস, এই সমস্ত রোগীদের ফিভার থাকে তখন আমরা চিন্তা করি এনকেফালাইটিস কিনা, এটা মেনিনগো এনকেফালাইটিস কিনা, এটা সেরিব্রাল ম্যালেরিয়া কিনা। হুম, এটা আমাদেরকে ধরতে হয় যে আর সেপসিস কিনা। হ্যাঁ, সেপসিসও কিন্তু অনেক সময় তাই একটা, তাহলে ইনফেকশনের জন্য একটা রোগী আনকনসিয়াস হতে পারে। খুব কমন নেক্সট যেটা হইতাছে বেশি কমন আমাদের জন্য সেটা হচ্ছে মেটাবলিক ইলেকট্রোলাইট এন্ডোক্রাইন, সোডিয়াম। সোডিয়াম আমরা জানি যে কনসিয়াসনেসের জন্য সোডিয়াম খুব গুরুত্বপূর্ণ জিনিস। সুতরাং সোডিয়াম যদি বেড়ে যায়, যেটা হাইপারনেট্রিমিয়া, তাতেও কনসিয়াসনেস লস হবে, অল্টারেশন হবে। এবং সোডিয়াম যদি কমে যায়, হাইপোনেট্রিমিয়া, তাতেও কনসিয়াসনেস লস হবে। এই জন্য মনে রাখতে হবে, বিশেষ করে বয়স্ক পেশেন্ট গুলো যখন আনকনসিয়াসনেস নিয়ে আসবে, অনেক কিছুই পাবো না, তখন মনে রাখতে হবে আমার একটা মেটাবলিক কজ। তারপর হচ্ছে ডায়াবেটিস। ডায়াবেটিসটা আমরা জানি একটা এন্ডোক্রাইন ডিজিজ। হ্যাঁ, ডায়াবেটিস যদি পেশেন্টের থাকে তার বিভিন্ন কারণে ডায়াবেটিসের রোগী অজ্ঞান হতে পারে। তাহলে ডায়াবেটিসের রোগী যে অজ্ঞান হয়, তাহলে সুগার কমে গিয়ে হাইপোগ্লাইসেমিয়ার জন্য হতে পারে। সুগার যদি বেশি থাকে তাহলে হাইপারগ্লাইসেমিয়া, হাইপারগ্লাইসেমিয়ার জন্য দুই ভাবে অজ্ঞান হতে পারে। এক হচ্ছে হলো হাইপার অসমোলার স্টেজ যেটা, অথবা একটা হলো সাথে কিটোএসিডোসিস থাকে যদি ডিকে। তারপরে আমরা চিন্তা করতে পারি যে হ্যাপাটিক ফেলোর, যেমন অর্গান ফেলোর, মেজর অর্গান ফেলোর, যেমন একটা সিকিসিএলডির পেশেন্ট অজ্ঞান হয়ে আসলো, জন্ডিসের পেশেন্ট অজ্ঞান হয়ে আসলো, তাহলে এটা হ্যাপাটিক ফেলোর হয়েছে। মেবি অ্যাকুইট হ্যাপাটিক ফেলোর, মেবি ক্রনিক হ্যাপাটিক ফেলোর, যেটাকে আমরা বলি এনকেফালোপ্যাথি। অর্গান ফেলোরের জন্য যদি অর্গানের জন্য যদি ব্রেনে ডিসফাংশন হয় তখন সেটাকে বলা এনকেফালোপ্যাথি। হ্যাঁ, আর অর্গান বা যে কোনো কারণে। আর যদি দেখা যায় যে ইনফেকশনের জন্য ব্রেন ডিসফাংশন হয় সেটাকে আমরা বলি এনকেফালাইটিস। তারপর 2 নম্বর হতে পারে পেশেন্টের রেনাল ফেলিউর, অর্থাৎ সিকেডির পেশেন্ট, অর্থাৎ একটা পেশেন্ট রেনাল ফেলিউর আমি জানি তার যদি আনকনসিয়াস নিয়ে আসে তাহলে ইউরোমিক এনকেফালোপ্যাথি বলে আমরা রেনাল ফেলিউর। অ্যাকুইটও হতে পারে, কোনিকেও হতে পারে। তারপরে থাকতে আস্তে আস্তে যে রেসপিরেটরি ফেলিউর, যেমন সিওপিডি রোগীগুলো,
আমার কাছে অজ্ঞান হয়ে আসলো, তাহলে কি কেন হচ্ছে? রেসপিরেটরি ফেলিওর নিয়ে আসলো। নিউমোনিয়া রোগী অজ্ঞান হয়ে আসলো, তাহলে সে টাইপ 1 রেসপিরেটরি ফেলিওরে ভুগছে। সিওপিডি রোগী, অ্যাজমা রোগী, এরা যখন অজ্ঞান নিয়ে আসবে, আনকনসিয়াস নিয়ে আসবে, তখন আমরা মনে করব কিসের জন্য হতে পারে? এই পেশেন্টটা টাইপ 2 রেসপিরেটরি ফেলিওর হতে পারে। 3 নম্বর তো কার্ডিয়াক। তাহলে আমাদের 4টা মেজর অর্গান, হ্যাপাটিক, রেনাল, রেসপিরেটরি এবং কার্ডিয়াকের জন্য অজ্ঞান হতে পারে। সেটার জন্য যদি অজ্ঞান হয়, তাহলে এমআই একটা কজ। এমআই রোগী যখন ম্যাসিভ এমআই হয়, রোগী আনকনসিয়াস অবস্থায় আসতে পারে। কার্ডিয়াক অ্যারেস্ট যে কোনো কারণে এমআই হয়, কার্ডিয়াক অ্যারেস্ট হতে পারে। আদার দেন বিভিন্ন কারণে কার্ডিয়াক অ্যারেস্ট হতে পারে, সেই রোগীটা আপনার কাছে আনকনসিয়াসনেস নিয়ে আসতে পারে। ভিটি, মানে এরিথমিয়া, ভিটি যেগুলোতে। আর হচ্ছে অনেক সময় দেখা যায় হার্ট ফেলিওর হয়। হার্ট ফেলিওর রোগী একদম এক্সট্রিম, হাইপোক্সিক এনকেফালোপ্যাথি, হার্ট ফেলিওর রোগী, তারপর সিওপিডি রোগী, ব্রোঙ্কিয়াল অ্যাজমা রোগী, এরা যদি কখনো আপনার কাছে আনকনসিয়াস নিয়ে আসে, তখন মনে রাখতে হবে এটা হাইপোক্সিয়া হইয়া এনকেফালোপ্যাথি, হাইপোক্সিক এনকেফালোপ্যাথি। অনেক সময় পালমোনারি, মেসিভ পালমোনারি এম্বোলিজমের পেশেন্টও আপনার কাছে আনকনসিয়াস নিয়ে আসতে পারে। আরেকটা হচ্ছে যে কমন জিনিস, যেটা হচ্ছে অনেক সময় পয়জনিং এডিসন্স হয়। আরেকটা হচ্ছে মেটাবলিক কজের মধ্যে আমাদের একটা বাদ গেছে, যেমন এডিসন্স এর পেশেন্ট গুলো, কিন্তু এডিসন্স, শিহান, বা অনেক সময় দেখা যায় যে পেশেন্ট অনেকদিন যাবত গ্লুকোকর্টিকয়েড খাচ্ছে, হঠাৎ করে এটা সাডেন উইথড্র করলে ওই সময় যে ইন্টার কারেন্ট ইলনেস হয় বা অন্য কোনো একটা বডিতে স্ট্রেস হয়। তো আমরা জানি যে কর্টিসল হচ্ছে স্ট্রেস হরমোন, তখন সেই স্ট্রেস হরমোনটা সে দীর্ঘদিন সে বাইরে থেকে স্টেরয়েড খাওয়ার কারণে অথবা তার স্টেরয়েড ডেফিসিয়েন্সির জন্য অ্যাকুইট অ্যাসল্টটাকে হ্যান্ডেল করতে পারে না, তখন ওই রোগী হঠাৎ করে অজ্ঞান হয়ে যায়। তাহলে এডিসন অথবা অ্যাড্রেনোকর্টিকয়েড ইনসাফিসিয়েন্সির জন্য একটা পেশেন্ট আনকনসিয়াস হতে পারে। ড্রাগ এর পয়জনিং তো একটা আনকনসিয়াস এর কজ, যেরকম অ্যালকোহল, অ্যালকোহলের জন্য একটা পেশেন্ট আনকনসিয়াস হতে পারে। খুব কমন জিনিস অ্যালকোহল, কিন্তু অনেক রোগী যেমন মিথানল, ইথানল। ইথানল তো ধরেন কি একটা রোগ বাড়ে যাচ্ছে বা পার্টি করতেছে, অজ্ঞান হয়ে আসতেছে, তাহলে আমরা চিন্তা করব কি সে হয়তো অ্যালকোহল খেয়েছে। ইথানল হইতে পারে, মিথানল হইতে পারে। মিথানলটা সাধারণত কাদের হয়? সাধারণত লো সোসিও ইকোনমিক কন্ডিশন, যারা মেথর বা যারা একটু ডে লেবারার, যারা মদ খায় বিভিন্ন অনুষ্ঠানে, তখন তারা যে চোরাই মদগুলো কিনে, কম দামি মদগুলো কিনে, যেগুলোর মধ্যে অনেক সময় যে মিথিলেটেড স্পিরিট থাকে। এছাড়া যারা ইয়ং পেশেন্ট, আপনারা ইয়ং পেশেন্ট দেখবেন, অ্যাডাল্ট পেশেন্ট দেখবেন, যারা এডুকেটেড, হাইলি এডুকেটেড পেশেন্ট, তারা যখন আপনার কাছে অজ্ঞান হয়ে নিয়ে আসবে, তারা কিন্তু ওই যে সেডেটিভ পয়জনিংটা বেশি হয়। আপনাদের এতদিনে তো অনেক একটা এক্সপোজার হয়ে গেছে, দেখবেন যে সেডেটিভ পয়জনিং কাদের বেশি হয়? যারা ওয়েল এডুকেটেড, হ্যাঁ, যারা আপনাদের শিক্ষিত স্টুডেন্ট বা যারা হচ্ছে, তারা কিন্তু ওই ক্লাসটা হয়, মিডিল এবং আপার ক্লাস হয়। লোয়ার ক্লাসের লোকেরা সাধারণত ওপিসি পয়জনিং ওগুলো নিয়ে আসে, যেন ওগুলো ডায়াগনোস করা সহজ। শারীরিক পয়জনিং কিন্তু অনেক সময় বোঝা যায় না, রোগী অজ্ঞান অবস্থায় পরের দিন সকালবেলা বা দেখা যায় দরজা খুলে না, তখন তাকে এটা ইয়া করে। তারপর এটা ড্রাগ এবং টক্সিন তো একটা বড় জিনিস। টক্সিনের মধ্যে একটা স্ট্রিট পয়জনিং, অনেক সময় একটা রুগী পুলিশ আপনাকে নিয়ে আসবে, লোকজন নিয়ে আসবে, এটা সাধারণত বাস স্ট্যান্ড বা রেল স্টেশনে থাকে, এটা সাধারণত স্ট্রিট স্টুপিফাই পয়জনিং বলে, এটা আমরা স্ট্রিট পয়জনিং বলি। এগুলোকে বিভিন্ন ধরনের ইয়া খাওয়ায়, কখনো দেখা যায় যে বিভিন্ন ধরনের সেডেটিভ মিক্সচার করে তারা খাওয়ায়, বা কখনো কখনো ক্লোরোফর্ম দিয়ে মিক্সচার করে কোনো ওষুধ টষুধ এগুলো খাওয়ানো হয়। তাহলে এই হচ্ছে বড় ডোমিন আমাদের: স্ট্রাকচারাল কজ, ইনফেকশন কজ, মেটাবলিক কজ, অর্গান ফেলোর, হুম, ড্রাগ পয়জনিং। এই কতগুলো জিনিস মাথায় রেখে আমাকে আগাতে হবে। যে কোনো একটা পেশেন্ট আনকনসিয়াস লাগলে তাহলে আমরা 4টা কজ মনে রাখবো। স্ট্রাকচারাল, এর মধ্যে স্ট্রোক, ইকসল পড়ে যাবে। ইনফেকশন হয়েছিল কিনা, যে কোনো ইনফেকশন, তাহলে একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস মাথায় থাকতে হবে: মেটাবলিক, ইলেকট্রোলাইটস এবং এন্ডোক্রাইন কোনো অ্যাবনর্মালিটি আছে কিনা, এটা আমাকে মাথায় রাখতে হবে। তার কোনো মেজর অর্গান ফেলিওর আছে কিনা, আগে থেকে ফেলিওর হয়েছে অথবা কার্ডিয়াক অর্গান গুলো রিসেন্ট ফেলিওর হয়, তাহলে এটা আমাদের খুব মাথায় রাখতে হবে। 5 নম্বরে মাথায় রাখতে হবে পয়জনিং, ড্রাগ এবং টক্সিন। এগুলো যদি আমরা মাথায় রাখি, তাহলে আমাদের যে কোনো পেশেন্ট, আনকনসিয়াস পেশেন্ট ম্যানেজমেন্ট করা, হিস্ট্রি নিয়ে ইনভেস্টিগেশন দেওয়া, এগুলো আমাদের জন্য সহজ হবে এবং আমরা ম্যানেজ করতে পারবো। এখন তো এটা একটা কথা যে আমাদের যে কোনো নিউরোলজিক্যাল ডিজিজ গুলোকে আমরা সাধারণত 3টা ভাগে ভাগ করি। কজ গুলোর জন্য আমাদের একটা সূত্র আছে, ভিটামিন D3 বলি। অর্থাৎ ভিতে হচ্ছে এলো ভাস্কুলার, আইতে হচ্ছে এলো ইনফেকশন, টিতে হচ্ছে ট্রমা, এতে হচ্ছে অটোইমিউন কজ, ডিতে আরেকটা, একটা হচ্ছে মেটাবলিক, আরেকটা আইতে হচ্ছে ইনফ্লামেটরি, একটা অ্যান্টিনিওপ্লাস্টিক, আর ডিতে 3টা ডি থাকে: ডিজেনারেশন, ডেফিসিয়েন্সি এবং ড্রাগ। তাহলে দেখেন এগুলো হচ্ছে, এটা হচ্ছে যে কোনো, আপনি একটা নিউরোলজি যদি যে কোনো ক্লাসিক রোগগুলোকে যদি আপনি একটা কমন সূত্রে আনতে হন, সেই সূত্রটা হচ্ছে ভিটামিন D3। সেটা আপনি আনকনসিয়াস রোগী হোক, পেরিফেরাল নিউরোপ্যাথি হোক, হুম,
এরকম আমরা সাধারণত এইভাবে আমরা আনতে পারি অনেকগুলো কজ, ডিমেনশিয়ার কজ হোক। তা সাধারণত আমরা আনকনসিয়াসনেস, ডিলেরিয়াম, ড্রাউজি, সেমি কনসিয়াসনেস এগুলোকে একটা কমন ফর্মুলার মধ্যে আনি। আমি তো এগুলো আগেই বলে দিছি যে ভাস্কুলার কজের মধ্যে স্ট্রোক থাকে, সাবআরাকনয়েড হ্যামারেজ, স্ট্রোকের মধ্যে আবার দুই ধরনের স্ট্রোক থাকে, ইসকেমিক স্ট্রোক এবং হ্যামোরেজিক স্ট্রোক। মনে রাখতে হবে যে মোর পেশেন্ট, একটা পেশেন্ট যদি আপনার কাছে আনকনসিয়াস নিয়ে আসে তাহলে এটা লেস লাইকলি টু বি ইসকেমিক স্ট্রোক। এটা মোর লাইকলি পেশেন্ট সাবআরাকনয়েড হ্যামারেজ হতে পারে, ইন্টারসেলুলার হেমাটোমা হতে পারে, ব্রেন স্টেম ইনফেকশন হতে পারে, হ্যামোরেজ হতে পারে, সেরিব্রাল ভেনাস সাইনাস থ্রম্বোসিস হতে পারে। তাহলে কি ইসকেমিক স্ট্রোকে কি রোগী অজ্ঞান হবে না? হবে। যদি ইসকেমিক স্ট্রোকে রোগী তখনই অজ্ঞান হবে যখন এটা আপনার ম্যাসিভ ইনফেকশন হবে, অনেক বড়, দেখা যাবে যে মিডল সেলভার আর্টারি টেরিটরি চলে যায়, বড় ইনফেকশন হবে, তখন তাদের হতে পারে। অথবা যদি দেখা যায় ব্রেন স্টিমের মধ্যে ইনফেকশন হয়, ব্রেন স্টিম ছোট জায়গা কিন্তু ওখানে ইনফেকশন হইলে তাহলে আমাদের সেক্ষেত্রে আনকনসিয়াস হয়। তাহলে সাধারণত স্ট্রোকের পেশেন্ট আমাদের আনকনসিয়াস হবে না। স্ট্রোক সম্বন্ধে যদি ভবিষ্যতে পড়ানোর সুযোগ হয় তখন আমরা স্ট্রোকের লাইনে ডিটেলস আলাপ করব। ইনফেকশনের মধ্যে আগেই বলছি, আপনারা জানেনই জ্বর প্লাস আনকনসিয়াস নিয়ে আসলে আমাদের ডিডি কি, এনকেফালাইটিস, মেনিনগো এনকেফালাইটিস, সেরিব্রাল ম্যালেরিয়া, সেরিব্রাল অ্যাবসেস, সেপসিস কিন্তু একটা, ওগুলোকে বাদ দেওয়ার পরে আমাদের সেপসিস, কমন সেপসিস হচ্ছে নিউমোনিয়া, ইউটিআই, সেলুলাইটিস থাকে। ট্রমাতে যে ভিটামিনের মধ্যে সাবডুরাল হেমাটোমা, হেড ইনজুরি। অটোইমিউন কোন কাজে সাধারণত রোগী অজ্ঞান হয় না। আপনি যে অটোইমিউন দিতে পারেন, এডিসনস এর মধ্যে আপনি আনতে পারেন যদি মিলাইতে চান। ডিজেনারেটিভ কজে সাধারণত রোগী অজ্ঞান হয় না, এটা ডিমেনশিয়া হয়। মেটাবলিক কজ, ডায়াবেটিসে তো বলেই দিচ্ছে তিনটা। হাইপোথাইরয়েডিজমের রোগী অজ্ঞান হতে পারে, তবে এগুলো আমরা সাধারণত পাই না, এই জন্য আমি এটা আমাদের মনে না রাখলেও চলবে। অর্গান ফেলুর হয়, যেমন রেনাল ফেলুরের জন্য, ইউরেমিয়ার জন্য সিকেডি একেআই হয়। হ্যাপাটিক ফেলুর অ্যাকুইট হতে পারে, ক্রনিক হতে পারে। রেসপিরেটরি ফেলুর বলে দিলাম, অ্যাকুইট এমআই, পালমোনারি এম্বোলিজম। ইলেকট্রোলাইটের মধ্যে হাইপোনেট্রিমিয়া, হাইপারনেট্রিমিয়া মেইনলি আমার আছে, কখনো কখনো হাইপার ক্যালসিমিয়া রোগীও অজ্ঞান হিসাবে আসতে পারে। হাইপোথার্মিয়া, স্ট্রোক, হিট স্ট্রোক এগুলো আনকনসিয়াস অবস্থায় আসতে পারে, তবে এগুলো লেস লাইকলি, সাধারণত আসে না। ইনফ্লামেটরি কজ একটা আছে অ্যাডাম, এটা থিওরিটিক্যাল কথাবার্তা, প্র্যাকটিক্যালি মনে রাখার দরকার নাই। নিওপ্লাস্টিক, এই যে ভিটামিন ডি3 বলতে গেলাম, যে টিউমার, হ্যাঁ, ড্রাগ, টক্সিন ডেফিসিয়েন্সি, কোন ডেফিসিয়েন্সি রোগী অজ্ঞান হয়ে যায়? থায়ামিন ডেফিসিয়েন্সি। এর জন্য অনেক সময় বেশি করে অ্যালকোহলিক পেশেন্ট যদি আপনার কাছে অজ্ঞান নিয়ে আসে তাহলে আমাদেরকে ভিটামিন বি1 থায়ামিন দিতে হবে। হ্যাঁ, এটা কিন্তু লাইফ সেভিং। তাহলে ফার্স্ট আমাদের যে কোনো আনকনসিয়াস ইয়া করলে আমরা যেটা করব, প্রথমে আমরা কি করব, আমরা প্রথমে যেটা করব যে স্ট্রোককে আমরা, স্ট্রোককে আমরা কি করব, স্ট্রোককে প্রথমে এক্সক্লুড করব। ফার্স্ট আমাদের এক্সক্লুড করতে হবে হচ্ছে স্ট্রোক। হ্যাঁ, তারপরে নেক্সট এক্সক্লুড করব ইনফেক্টিভ কজ আছে কিনা, তারপরে এক্সক্লুড করব হচ্ছে মেটাবলিক বা অর্গান ফেলিউর আছে কিনা। যখন এগুলো এক্সক্লুড হয়ে যাবে তখন আমরা ড্রাগ বা টক্সিন চিন্তা করব। তাহলে যে কোনো আনকনসিয়াস রোগী আসলে প্রথমে আমরা ধরে নেব সে স্ট্রোক করছে। যখন স্ট্রোক ডায়াগনোস করতে পারবো না, চিন্তা করবো যে তার ইনফেক্টিভ কজ আছে কিনা। ওইটাও যখন নাই তখন বলবো যে আসে তার মেটাবলিক কজ আছে কিনা, অর্গান ফেলিউর আছে কিনা। তারপরে যদি আমরা না পাই তখন আমরা তখন চিন্তা করবো যে ড্রাগ, টক্সিন, পয়জন এগুলো হতে পারে। তাহলে আমরা যদি কতগুলো জিনিস আছে এগুলো আমি হিস্ট্রি পরে যাবো দু একটা। ফিভার, যদি ফিভার থাকে তাহলে মনে রাখতে হবে রুগীটা আপনার কাছে ফিভার কি বিফোর ফিভার নিয়ে আসলো নাকি আফটার ফিভার। যদি আগে জ্বর থাকে পরে অজ্ঞান হয় তাহলে মনে রাখতে হবে যে এটা ইনফেক্টিভ কজ। হ্যাঁ, মনে রাখতে হবে যে জ্বর নিয়ে রোগী অজ্ঞান হইতে পারে। এখন দেখা যাচ্ছে জ্বর যদি আগে থাকে অজ্ঞান পরে হয় তাহলে অবশ্যই, বা সাথে সাথে হয় তাহলে ইনফেক্টিভ কজ। আর জ্বর যদি পরে আসে, অজ্ঞান আগে হইলো, তার একদিন পরে বা পরের 2 দিন পরে অজ্ঞান হয়, তাহলে আমরা চিন্তা করব যে এটা অ্যাসপিরেশন নিউমোনিয়া হওয়ার সম্ভাবনা থাকে। এখন হাইপোটেনশন এবং হাইপারটেনশন এটা খুব গুরুত্বপূর্ণ। যদি একটা রোগী জ্বরে হাইপারটেনশন নিয়ে আসলো বা হাইপোটেনশন নিয়ে আসলো এবং অজ্ঞান, তখন আমরা চিন্তা করবো সেটা কি কার্ডিয়াক কজ কিনা, এটা সেপসিস কিনা, পেশেন্টের এডিশনস কিনা, হ্যাঁ, অথবা পেশেন্টের ডিকে কিনা, এগুলো আমরা হাইপারসমোলার কোমা কিনা, এগুলো আমরা চিন্তা করবো। আর যদি পেশেন্টের দেখা যায় যে ব্লাড প্রেশার বেশি, রোগী অজ্ঞান, তখন আমরা চিন্তা করবো যে আচ্ছা এটা হ্যামোরেজিক স্ট্রোক হওয়ার সম্ভাবনা থাকে, এটা সিকেডির জন্য ইউরেমিক এনকেফালোপ্যাথি হচ্ছে কিনা, অথবা হাইপারটেনসিভ এনকেফালোপ্যাথি কিনা। এগুলো কত কত ক্লু দেয় অনেক সময়। অনসেটটা খুব গুরুত্বপূর্ণ, গ্যাজুয়াল অনসেট, সাডেন অনসেট। যদি হঠাৎ করে রোগী ভালো ছিল, মানে সে কাজ স্বাভাবিক কর্মকাণ্ড করতেছিল, সাডেন, খুবই সাডেন, 1 থেকে 2 ঘন্টা 3 ঘন্টার মধ্যে একটা রোগী যদি অজ্ঞান হয়ে যায় তাহলে এই প্রথম আমরা চিন্তা করবো স্ট্রোক। ডায়াবেটিক থাকলে চিন্তা করবো হাইপোগ্লাইসেমিয়া, ডায়াবেটিক ছাড়াও কিন্তু হাইপোগ্লাইসেমিয়া হতে পারে।
তারপরে চিন্তা করবো এটা এনকেফালাইটিস, আর তার আগেও চিন্তা করবো যে এমআই বা ভিটি কিনা। 3 নম্বরে 4 নম্বরে চিন্তা করবো যে এনকেফালাইটিস কিনা। এনকেফালাইটিস কিন্তু অনেক সময় একদিনের মধ্যে অজ্ঞান হয়ে যেতে পারে। তবে সাডেন যদি হয়, খুব অল্প সময়ের মধ্যে হয়, তাহলে প্রথমে 3টা আসবে: স্ট্রোক করতে পারে, হাইপোগ্লাইসিমিয়া হতে পারে, অথবা পেশেন্টের এমআই বা ভিটি হতে পারে। একটু সময় নিবে এনকেফালাইটিস, একদিনের মতো সময় নিবে। আর ড্রাগ পয়জনিং তো এটা একটা হিস্ট্রি থাকে। আর গ্রাজুয়াল যদি আদার, আর এছাড়া অন্যান্য গছগুলো হবে গ্রাজুয়াল, সাডেন গ্রাজুয়াল এগুলো আমাদেরকে কিছু ক্লু দিতে পারে। আর প্রিভিয়াসলি হেলদি, তো প্রিভিয়াসলি যদি হেলদি থাকে তাহলে এক ধরনের ডিডি হবে, স্ট্রোক হওয়ার সম্ভাবনা বেশি, এমআই হওয়ার সম্ভাবনা বেশি। আর যদি আগে ডিজিজ থাকে, যেমন ডায়াবেটিক পেশেন্ট, আমার আনকনসিয়াস নিয়ে আসলে আমি ডায়াবেটিসের যে প্যাথোলজি গুলো চিন্তা করব। হার্টের রোগী অজ্ঞান হয়ে আসলে হার্টেরটা চিন্তা করব। সিএলডির পেশেন্ট অজ্ঞান আসলে আপনি প্রথমেই ডায়াগনোস করে নেবেন যে হেপাটিক এনকেফালোপ্যাথি। রেনাল ফেলোর, ডায়ালাইসিস পাচ্ছে বা কিডনি রোগীর ডাক্তার দেখাচ্ছে, অজ্ঞান হয়ে যাচ্ছে, তাহলে আমাদের চিন্তা করব কি, এটা ইউরেমিক এনকেফালোপ্যাথি। তাহলে এটা খুব গুরুত্বপূর্ণ। এগুলো আসলে আমি গোছাইতে পারি নাই সময়ের অভাবে। প্ল্যান অফ ইনভেস্টিগেশন, তাহলে আমরা ইনভেস্টিগেশন কি করব? একটা পেশেন্ট, আনকনসিয়াস পেশেন্টের ইনভেস্টিগেশন খুব গুরুত্বপূর্ণ জিনিস। এই আপনার এজ এ ইন্টার্ন ডক্টর, আপনার কাজ হচ্ছে দুইটা: ডায়াগনোসিস করা না, আপনার কাজ হচ্ছে প্রিপেয়ার দ্য পেশেন্ট ফর ফলোইং দিস রাউন্ড। আপনি পরবর্তী রাউন্ডে আপনার ম্যানেজমেন্টের উপর দুইটা জিনিস ঘটবে। একটা হচ্ছে রোগীর ডায়াগনোসিসটা সহজ হবে, রোগীর লাইফ সেভিং হবে। তাহলে আপনাকে বুঝতে হবে আমার ইমিডিয়েট কি চিকিৎসা দিতে হবে এবং আমার ইমিডিয়েট কি ইনভেস্টিগেশন দিতে হবে। এই প্রাথমিক যে ফার্স্ট লাইন, একটা হাসপাতালের ফার্স্ট লাইন ডিফেন্স হচ্ছে ইন্টার্ন ডক্টর। যে সমস্ত হাসপাতালে ইন্টার্ন ডক্টরটা এফিসিয়েন্ট হয়, সে সমস্ত ওয়ার্ডের ম্যানেজমেন্ট গুলো ভালো হয়, রোগীগুলো বেঁচে যায়। কারণ একটা পেশেন্ট, ক্রিটিক্যাল পেশেন্ট, এক ক্রিটিক্যাল পেশেন্টের সময় খুব কম থাকে। ইমিডিয়েট ডায়াগনোসিস, ইমিডিয়েট ম্যানেজমেন্টের জন্য এই রোগীটার লাইফ সেভিং কন্ডিশন হয়। আচ্ছা, তাহলে আমরা সাধারণত প্ল্যান অফ ইনভেস্টিগেশন, পেশেন্ট উইথ অ্যাকুট কনফিউশনাল স্টেজ, ডাউজি ডিজোর, আমি তো বললাম ডাউজি, ডিলিরিয়াম, এগুলো সব একই সাথে আসবে। এটা ডিপেন্ড হন ক্লিনিক্যাল সিনারিও, যেরকম হিস্ট্রি এবং এক্সামিনেশন। এটা দেখেন, ইনভেস্টিগেশন তো অনেক আছে, তাহলে আপনাকে ক্লিনিক্যাল সিনারিও, হিস্ট্রি এবং এক্সামিনেশন, এক্সামিনেশন আমি পরে দেখাবো, এর উপর ভিত্তি করে আপনার ইনভেস্টিগেশন ডিপেন্ড করবে। এটা আপনাকে ন্যারো করে দিবে। মানে ইনভেস্টিগেশন আপনার হিস্ট্রি এবং ক্লিনিক্যাল এক্সামিনেশন যদি ভালো হয়, তাহলে ইট ন্যারোটা ইনভেস্টিগেশন। ইফ দ্য পেশেন্ট উইথ ফোকাল নিউরোলজিক্যাল সাইন, তাহলে পেশেন্ট ফোকাল, একটা দেখেন আপনার একটা পেশেন্ট আসলো লেফট সাইডের হেমিপ্যারেসিস নিয়ে, তাহলে আপনি বুঝতে পারতেছেন এই সাইডে হেমিপ্যারেসিস, বাম হাত উপরে তুলে, আপনি তো জানেনই আমরা কিভাবে দেখি, হ্যান্ড গ্রিপ দেখি, হাতটা তুলে ছেড়ে দেই। আনকনসিয়াস রোগী দেখবেন যে পাশটা তুলবো ঠাস করে পড়ে যাবে, আর যেটা হবে এটা আস্তে আস্তে পড়বে। তাহলে আমি ফোকাল নিউরো বা প্লান্টার এক্সটেনসর পাইলাম এক পাশে, তাহলে আমি বুঝতে পারবো স্ট্রোক করছে, তাহলে আমি বুঝতে পারবো যে সিটি স্ক্যান। আর যেহেতু রোগী অজ্ঞান হয়েছে, স্ট্রোকের পেশেন্ট অজ্ঞান হয়ে আসছে, তাহলে এটা হ্যামোরেজিক স্ট্রোক হওয়ার সম্ভাবনা বেশি। এবং হ্যামোরেজিক স্ট্রোক না হলে যদি ইসকেমিক স্ট্রোক হয়, তাহলে আইদার ম্যাসিভ ইসকেমিক স্ট্রোক হয়েছে অথবা ব্রেন স্টিমে ইসকেমিক স্ট্রোক হয়েছে। এছাড়া ফার্স্ট লাইন ইনভেস্টিগেশন, কতগুলো ইনভেস্টিগেশন আপনাদের তো সিলি বানানো আছে, রুটিন ইনভেস্টিগেশন আছে, যদিও এখন আপনার ইনভেস্টিগেশন লিখেন না, এগুলো সিল দিয়ে দেন। এর কিছু অসুবিধা আছে, যখন কখনো লিখতে দিলে হঠাৎ করে দেখবেন যে হাতে লিখতে পারবেন না। যাই হোক, তাহলে আমাদের কতগুলো সিবিসি আমরা দেই, আরবিএস দেই, সিরাম ক্রিয়েটিন দেই, ইউরিনারিমি, ইলেকট্রোলাইট, হ্যাঁ, চেস্ট এক্সে, এইচজিবিটি, ক্ষেত্র বিশেষে, দিজ আর দা ফার্স্ট লাইন ইনভেস্টিগেশন। ঠিক আছে, তাহলে আমরা ফার্স্ট লাইন ইনভেস্টিগেশন হিসাবে আমি যেই কতগুলো মনে করি: সিবিসি, আরবিএস, ক্রিয়েটিনিন, ইসিজি, চেস্ট এক্সরে। হ্যাঁ, চেস্ট এক্সরে তো আনকনসিয়াস পেশেন্ট কিছু সাথে সাথে করা যাবে না। ব্লাডের মধ্যে তাহলে সিবিসি, ইএসআর, সিবিসির মধ্যে তো ইএসআর পড়ে যাচ্ছে, আরবিএস, ক্রিয়েটিনিন, এইচজিবিটি দিবেন, ইউরিন দিতে পারেন, আর হচ্ছে ইসিজি। আর সবচাইতে একটা অজ্ঞান রোগীর সবচাইতে একটা ইনভেস্টিগেশন, ফার্স্ট যদি আপনি একটা ইনভেস্টিগেশন করেন, সেটা হচ্ছে গ্লুকোমিটার দিয়ে আরবিএসটা দেখে ফেলা। এটা দেখতে হবে, এটা ম্যান্ডেটরি, বিকজ এই একটা জিনিস হচ্ছে আপনার রিভার্সেবল। প্রথমে যে কোনো হাইপোগ্লাইসেমিয়া রোগী, এটাকে আপনি ইমিডিয়েট ম্যানেজমেন্ট করতে হবে। এবং এটাকে না হলে কি হবে, রোগীটাকে আপনি যে হাইপোগ্লাইসেমিয়া যদি আপনি পরের দিন ডায়াগনোসিস করেন, ইট ইজ ক্রাইম। একটা পেশেন্ট, একটা ইন্টার্ন ডক্টর হিসাবে আপনি একটা পেশেন্টের যদি হাইপোগ্লাইসেমিয়া ডায়াগনোস করতে না পারেন এবং দেরি করেন, ডিলেট করেন, ইট ইজ একটা কফেন্সেবল ক্রাইম। দুইটা ক্রাইমের কোনো ক্ষমা নাই। একটা হচ্ছে আপনি হাইপোগ্লাইসেমিয়া ডায়াগনোসিস করতে না পারলে, আপডেট করতে 10 মিনিটের মধ্যে বলতেছে শেষ হয়ে যাবে। আচ্ছা, হুম,
আচ্ছা, আমি যদি 10 মিনিটের মধ্যে এটা আসলে ইয়া না থাকলে, আমি 10 মিনিটের মধ্যে শেষ হয়ে গেলে আপনারা আবার আমি এটা দিব, আপনারা আবার ঢুকবেন, হ্যাঁ? এটা আসলে ইয়া নাই তো, আচ্ছা ঠিক আছে অথবা আমি স্যার। আরেকটা লিংক দিব, হ্যাঁ? ঠিক আছে স্যার। হ্যাঁ, কারণ আবার এটাতে মানে ঢোকা যায়, মানে আবার নতুন করে ঢুকতে হয় 2 ঘন্টার জন্য হইলেও তারা ওই যে ইয়া না থাকলে দিতে চায় না। আচ্ছা, যাই হোক, তাহলে আমরা যেটা হচ্ছে যে আমাদের যে ক্লিনিক্যাল সিনারিওর মধ্যে ডিপেন্ড করবে, তাহলে বুঝতে পারছেন দুইটা জিনিস আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ। একটা যদি আপনি, যেটা হচ্ছে যে আপনার হাইপোগ্লাইসেমিয়া ম্যানেজমেন্ট করা, হাইপোভলিমিক শক ম্যানেজ করা, আর হচ্ছে এমআই ডায়াগনোসিস করা, এটা লাইফ সেভিং। এটা না পারলে ইট ইস ক্রাইম। তাহলে আমরা যদি যাই, তাহলে দেখেন, তাহলে আমরা প্রথমে সিবিসি করব। সিবিসি করে আপনি যদি স্ট্রোক হয়, তাহলে সিবিসি খুব একটা গুরুত্বপূর্ণ ইনভেস্টিগেশন। তারপর আমরা দেই লিউকোসাইটোসিস থাকলে ইনফেকশন ইন্ডিকেট করে, প্যানসাইটোপেনিয়া থাকতে পারলে আবার নিউট্রোপেনিয়াও আপনার সেপসিস ইন্ডিকেট করে, ইএসআর হাই থাকলে এটা ইনফেক্টিভ হতে পারে, ইনফ্লামেটরি কজ থাকতে পারে। আরবিএস বা হাইপোগ্লাইসেমিয়া, হাইপারগ্লাইসেমিয়া ডিকেতে সাহায্য করবে। সিরাম ক্রিয়েটিনিন এটা বুঝে দিবে, যার ক্রিয়েটিনিন বেশি আমরা চিন্তা করতে পারি একেআই হতে পারে, সিকেডি হতে পারে। ইউরিন তো অনেক সময় ইউরিনে আমরা ইউরিন আরিমি দেই। আর ডায়াবেটিস যদি বেশি থাকে কোনো রোগীর, তখন তো অবশ্যই আপনি কিটোন বডি দিবেন। ইলেকট্রোলাইটটা বুঝতেছেন, হাইপোগ্লাইসেমিয়া, হাইপোনেট্রেমিয়া আপনি ডায়াগনোসিস করতে পারবেন। সাথে যদি আপনার কাছে মনে হয় যে এটা মেটাবলিক অ্যাসিডোসিসের পেশেন্ট, অথবা একেআই বেশি হইতে পারে, বা ডিকে আপনি রেনাজরি চিন্তা করতেছেন, তখন আপনাকে সাথে বাইকার্বনেটটা দিতে হবে, বা অ্যাসিডিক ব্রিদিং থাকলে। চেস্ট এক্সরে তো আমরা অনেক সময় নিউমোনিয়া, সিওপিডি চিন্তা করলে দিব। আর ইসিজি তো করতে হবে। ইসিজি এবং আরবিএস হচ্ছে বেড সাইড ইনভেস্টিগেশন, এটা আপনার সাজাতে করে ফেলবেন। এটা করার জন্য আপনার আধা ঘন্টা বেশি সময় লাগবে না, ইসিজিটা লিখে দিবেন করে ফেলবে। আর আরবিএস তো আপনি বেড সাইড করে ফেলবেন আনকনসিয়াস এর জন্য। ইসিজি তে আপনি এমআই এর ফিচার পেতে পারেন, ভিটি ভিএফ এর ফিচার পেতে পারেন। তাহলে এখন দেখেন সিটি কখন ফার্স্ট লাইন হবে, যদি আপনি ইন্টারক্রেনিয়াল লিশন সাসপেক্ট করেন, স্ট্রাকচার কজ চিন্তা করেন, ফোকাল নিউরোলজিক্যাল সাইন পান, যদি হেড ইনজুরি হিস্ট্রি থাকে। সেকেন্ড লাইন হবে কখন, যখন আমরা কোনো কজ খুঁজে পাচ্ছি না। এই জন্য আনকনসিয়াস পেশেন্টের কোনো অবভিয়াস কোনো কজ না থাকলে অবশ্যই আপনাকে সিটি স্ক্যান করতে হবে। সাসপেক্টেড যদি আপনি এনকেফালাইটিস চিন্তা করেন, অথবা পেশেন্টের যদি আপনি মনে করে থাকেন যে এটা মেবি দিস ইজ এ কেস অফ নেক্রোটিসিটি পাচ্ছেন, তাহলে আপনাকে এলপি করার পরে হয় ফান্ডোস্কোপি করতে হবে, নতবা সিটি স্ক্যান করতে হবে। সেকেন্ড লাইন ইনভেস্টিগেশন, আমি যেগুলো ফার্স্ট সেকেন্ড লাইন ইনভেস্টিগেশন গুলো কি কি আনকনসিয়াস পেশেন্টের, একটা হচ্ছে লাম্বার পাংচার। হুম, লাম্বার পাংচার হচ্ছে এটা সাধারণত আমরা কখন করি, লাম্বার পাংচার আমরা করব যখন সাধারণত এটা যখন এনকেফালাইটিস চিন্তা করব, এটা সাধারণত আমরা করি। 2 নম্বর হচ্ছে আইসিটি ফর ম্যালেরিয়া, যদি আমি আমার ডাই ফিভার থাকে তখন আমি করতে দিব। লিভার কখন করতে দিব, এইচজিবিটি আমরা সাধারণত রুটিনলি ফার্স্ট লাইন করি। যদি পেশেন্ট জন্ডিস থাকে তখন আমার ওই যে বিলিরুবিন দেখতে হবে, প্রথম মিটার দেখতে হবে, এজি রেশিও দেখতে হবে, আল্ট্রাসাউন্ড করতে হবে, তখন আমরা দিব। আর ইউরিন ফর কিটোন মডি যদি পেশেন্ট ডায়াবেটিক ধরা পড়ে তখন করব। টপনি নাই, আমি ইসিতে যদি ইসকেমিয়া সাসপেক্ট করি, এমআই সাসপেক্ট করি, তখন আমরা টপনি নাই করতে দিব। ইকো তো পরের দিনের জন্য রাখবো আমরা, তখন ওই পেশেন্টটার জন্য। এবিজিক সাধারণত আমরা রেসপিরেটরি ফেলিওরের পেশেন্টদের করি। আর ইউরিন ব্লাড কালচার কখন করব, এটা থার্ড লাইন, আরো পরের দিকে। হ্যাঁ, তাহলে এই হচ্ছে আমাদের একটা পেশেন্টের আমরা অ্যাপ্রোচ যখন করব। আচ্ছা, এখন হিস্ট্রি থেকে আমরা কিভাবে ক্লু টু ডায়াগনোসিস পাবো? এনি পেশেন্ট, যখন একটা পেশেন্ট আপনার কাছে আনকনসিয়াস নিয়ে আসবে, তখন কতগুলো একটা বেসিক কোশ্চেন করতে হয় যে পেশেন্টে কি ডায়াবেটিক্স আছে কিনা, অর্থাৎ মানে এই প্রিভিয়াস কোনো তার হিস্ট্রি আছে কিনা। যেরকম যদি ধরতে হবে যে পেশেন্টের ডায়াবেটিস আছিল কিনা, পেশেন্টের রেনাল ফেলিউর ছিল কিনা, পেশেন্টের সিওপিডি আছিল কিনা, সিএলডি আছে কিনা, জন্ডিস হয়েছিল কিনা, কোনো ড্রাগ খাইছে কিনা, অ্যালকোহল আছে কিনা, আঘাত পাইছে কিনা, এগুলো হচ্ছে কমন কোয়েশ্চেন। তাহলে আপনার কি ডায়াগনোসিসটা ন্যারো হয়ে যাবে। এগুলো থাকলে এক ধরনের চিন্তা করব। ইজ দা এপিসোড ইজ অ্যাসোসিয়েটেড ফিভার, যদি ফিভারের সাথে থাকে, তাহলে আমি আগে কইছি ফিভারের আগে হয়েছে না অজ্ঞান পরে হয়েছে। যদি ফিভার আগে হয় অজ্ঞান পরে হয়, তাহলে এনকেফালাইটিস, মেনিনজাইটিস, ম্যালেরিয়া এগুলো হবে। আর ফিভার হওয়ার, যদি অজ্ঞান হওয়ার পরে ফিভার হয়, তখন এটা অনেক সময় দেখা যাইতে পারে যে এটার মধ্যে এনকেফালাইটিস আমাদেরকে ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস এর মধ্যে রাখতে হবে, কিন্তু তারপরে আমরা মনে রাখবো অ্যাসপিরেশন নিউমোনিয়া একটা ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস। আবার দেখা যাচ্ছে যদি কোনো ফিভার নাই, তাহলে আমরা চিন্তা করব যে এখানে ইনফেক্টিভ কজ দা লেস লাইকলি, তার মানে ডায়াগনোসিস থেকে ওগুলো আমি বাদ দিতে পারবো। তাহলে স্টেপ থ্রিতে হচ্ছে হলো পেশেন্টের অনসেটের, আমি আগে বলছি সাডেন ফোকাল থাকলে নিয়ে হলো, গ্রাজুয়াল হলে মেটাবলিক গুলো সাধারণত গ্রাজুয়াল হয়। স্টেপ ফোর হচ্ছে হেডেক, হেডেক আর ভমিটিং যদি থাকে, সাথে নেক রিজিডিটি থাকলে অথবা ফিভার থাকলে,
হ্যাঁ, নেগলিজিবিলিটি যদি যদি থাকে, সাথে ফিভার থাকলে মেনিনজাইটিস এনকেফালাইটিস চিন্তা করবা। যদি ফিভার ছাড়া থাকে তাহলে সাবআরাকনয়েড হেমোরেজ আমরা চিন্তা করব। আর যদি পেশেন্টের থাকে যে ইউনিল্যাটারাল ফোকাল সাইন আছে, সাথে হাইপারটেনশন আছে, তাহলে হেমোরেজিক স্ট্রোক হওয়ার সম্ভাবনা বেশি। কিন্তু পেশেন্টদের দেখা যাচ্ছে যে বাইল্যাটারাল প্ল্যান্টার এক্সটেনশন, হাইপারটেনশন আছে, ফান্ডোস্কোপি করলে পেপলিডিমা পাওয়া যাচ্ছে, তখন চিন্তা করবো হাইপারটেনসিভ এনকেফালাইটিস। অনেক সময় দেখা যায় রুগী 120 130 প্রেশার নিয়ে আসে, মানে ডায়াস্টোলিক, সিস্টোলিক 200 বা 180 থাকে, অজ্ঞান থাকে, আমরা দেখি বাইল্যাটারাল প্ল্যান্টার এক্সটেনসর, তখন আমরা এনকেফালোপ্যাথি চিন্তা করব। কোন রোগী যদি বাইল্যাটারাল প্ল্যান্টার এক্সটেনসর পান তাহলে স্ট্রোক ইজ আনলাইকলি, তখন আমাকে এনকেফালোপ্যাথি চিন্তা করতে হবে। এনকেফালোপ্যাথি হতে পারে, অর্গান ফেলিওর হতে পারে, হাইপারটেনসিভ এনকেফালোপ্যাথি হতে পারে, অথবা এনকেফালাইটিস হতে পারে। এটা আপনাকে সবসময় মনে রাখতে হবে, স্ট্রোকের জন্য এরকম হওয়ার সম্ভাবনা বেশি। এখন দেখেন আমরা কখন সিবিডি চিন্তা করব। সিবিডি গুলো কথা বলে আমার মনে হয় 4 থেকে 4 মিনিটের মতো আছে। আপনার এরপরে আমি আবার নতুন করে এই লাইনে ঢুকবো, আপনারা আবার সেম লিংকে ক্লিক করবেন। হ্যাঁ, এটা সাধারণত আধা ঘন্টা পর পর এটা রিনিউ করতে হবে, যেহেতু এটা যে বিনামূল্যে আমরা করতেছি। ঠিক আছে, তাহলে স্ট্রোকের পেশেন্টটা কি হবে? এটা সাধারণত সাডেন অনসেট হয়। সাডেন অনসেট হয়, প্রিভিয়াসলি ওয়েল থাকে, যেমন পেশেন্ট ওয়াকিং করতেছিল বা ঘুমাইতেছিল, অথবা নর্মাল অ্যাক্টিভিটি থাকে। ফোকাল নিউরোলজিক্যাল সাইন কি? যেরকম পেশেন্টের হেমিপ্যারেসিস থাকতে পারে, ইভেন কি সিঙ্গেল লিম হইতে পারে। আর অনেক সময় রোগী এফাসিয়া, কথা বলতে সমস্যা হয়। অনেকে রোগী সেরিব্রাল সাইন বলে। রোগী সেরিব্রাল সাইন আপনাকে কি বলবে? বলে আমার মাথা ঘোরায়, মাথা ঘোরায়। আপনি দেখবেন যে ভার্টাইগো আছে, অ্যাটাক্সিয়া থাকে, রোগী দাঁড়াইতে পারবে না, দাঁড়াইতে গেলে পড়ে যায়। এবং এটা কিন্তু ভার্টাইগোটা খুব, তখন রোগী তার ওই বলে না, ভার্টাইগোটা বলে, সাথে এফাসিয়া, মনোপেরেসিস, এগুলো তাহলে খুব গুরুত্বপূর্ণ। হ্যামোরেজিক স্ট্রোক, আমাদের হ্যামোরেজিক স্ট্রোক সাধারণত প্রায় ম্যাক্সিমাম সবসময় না, হেডেক থাকে, ভমিটিং থাকে। রুগী দেখা যায় যে বিশেষ করে যেগুলো দেখবেন যে ম্যাসিভ হ্যামোরেজ থাকে, ভেন্ট্রিকুলার এক্সটেনশন থাকে, ইন্টারসেলুলার হেমাটোমা হইয়া, এদের প্রেশার অনেক বেশি থাকে, অনেক বেশি থাকে, এবং রুগী আনকনসিয়াস থাকে। সাবআরাকনয়েড হ্যামোরেজ তো খুব সহজ, আমরা ওই যে হেডেক ভমিটিং থাকে, আমরা নেক রিজিডিটি কার্নিক সাইন পাইতে পারি। আর ইনফ্রাক্টিক স্ট্রোকটা সাধারণত আনকনসিয়াস হয় না। যদি আনকনসিয়াস হয় তাহলে ধরে নিতে হবে এটা খুব খারাপ, আইদার ব্রেন স্টিম অথবা ম্যাসিভ ইনফাকশন হয়েছে। এখন ইনফেক্টিভ কজের মধ্যে হলে আমরা যদি মনে করি মেনিনজাইটিস, এনকেফালাইটিস, সেলবার ম্যালেরিয়া, এগুলো সাধারণত শর্ট একটা হিস্ট্রি থাকে, 2-3 দিনের হিস্ট্রি, ফলোড বাই আনকনসিয়াস হয়ে যায়, নেক রিজিডিটি থাকতে পারে। টিভিএম তো সাধারণত প্রলং ফিভার থাকে, এটা ডিফিকাল্ট, এটা প্রথমে ডায়াগনোস করা কঠিন হয়ে যাবে। আর সেপসিস তো বুঝতেই পারতেছেন, রুগী বলবে যে একটা জ্বর আছে, বা আপনি রুগী ইউটিআই ভুগতেছে, বা অনেক সময় নিউমোনিয়া থাকে, সেলুলাইটিস থাকে। তো আপনার মনে করবেন যে সেপসিসের কতগুলো ফিচার্স আছে, সেপসিসে কিন্তু বিপি কমে যায়, এই জন্য সেপটিক শক বলে। কোন রুগীর জ্বরের সাথে বিপি কমে গেছে, এটা হলো সেপসিস আনলেস আদারওয়াইজ প্রুফ। মনে রাখবেন, জ্বরের রুগী বিপি কমে যাচ্ছে, রুগী তার তখনই আমাকে এটা চিন্তা করতে হবে যে সেপসিস। হ্যাঁ, জ্বর, বিপি কমে যাচ্ছে, সেপটিক শক। সেপটিক শকে আরেকটা ফিচার্স হচ্ছে কি, বিপি কমে যাবে কিন্তু পেরিফেরিটা ওয়ার্ম থাকবে, পালসটা বাউন্ডিং পালস থাকে, এটা হলো সেপটিক শক। এর জন্য হাইপোভলিমিক শক থেকে বা কার্ডিওজেনিক শক থেকে পৃথক করা হচ্ছে। বিপি কম কিন্তু পেরিফেরি ঠান্ডা হয় নাই, বিপি কম হয়েছে। আপনি একটা রোগী দেখছেন বিপিও কম, হাত পা বরফের মতো ঠান্ডা, ঘামতেছে, তাহলে চিন্তা করবেন কি, এটা কার্ডিয়াক শক হওয়ার সম্ভাবনা বেশি। কারণ হাইপোভলিমিক শক আপনার রোগী বলবে আমার বমি হয়েছে, রক্ত গেছে, এটা মেনটেন করা, ডায়রিয়া হয়েছে, সহজ হয়ে যায়। ইলেকট্রোলাইট ইমব্যালেন্স, যেটা ডায়াগনোস করা খুব ডিফিকাল্ট, বিশেষ করে অল্প বয়স্ক পেশেন্টরা, তারা কোনো হিস্ট্রি দিবে না, ভমিটিং টমিটিং এর হিস্ট্রি দিবে না, ওদের যদি অ্যানোরেক্সিয়া থাকে, খায় না, তারা অল্পতে। বাচ্চা এবং বয়স্ক, এদের কিন্তু এই যে যেটা ভলিউম স্ট্যাটাসটা, ভাইটাল সাইন গুলো এত দ্রুত ডিটোরিয়েট করে, যেটা বোঝা খুব কঠিন। 1 মিনিট পরে হয়তো এটা বন্ধ হয়ে যাবে, বন্ধ হইলে আমি আবার নতুন ইয়েতে আপনি শুরু করব। আর যদি শুরু করতে না পারি তাহলে আরেকটা লিংক দিব, এটা আমি হাবিবকে পাঠিয়ে দিব, আপনারা ওখানে ঢুকবেন। তাহলে আমরা সাধারণত এখন আমরা তাহলে যেহেতু শেষ হয়ে যাবে, ইলেকট্রোলাইট তো সাধারণত যে বললাম ভমিটিং হয়, এলডারলি অ্যানোরেক্সিক পেশেন্টদের হয়, এবং সাধারণত এটা ফিভার থাকতেও পারে, নাও থাকতে পারে। ফোকাল নিউরোলজিক্যাল সাধারণত থাকে না। সিঙ্গেল ভমিটিং অনেক সময় দেখা যায় সিভিয়ার হাইপোনেট্রেমিয়া করে। হ্যাঁ, একটা সিঙ্গেল ভমিটিং এর পরেও রোগী, এই জন্য সাথে এলডারলি পেশেন্ট যখন কোনো কিছু পাবেন না, তখন আপনার হাইপোনেট্রিমিয়া একটা। এই জন্য আমরা পেশেন্টকে যদি স্যালাইন, আমরা যদি আরবিএস টাকে এক্সক্লুড করতে পারি যে হাইপোগ্লাইসেমিয়া না, তাহলে আমাদের চয়েস অফ ফ্লুইড ইজ অলওয়েজ নর্মাল স্যালাইন। কিন্তু পেশেন্ট উইথ আনকনসিয়াস, আনকনসিয়াস পেশেন্টদের আমাদের কিছু জানি আর না জানি হাইপোগ্লাইসেমিয়া এক্সক্লুড করব। আমার একটা স্যালাইন দিলে আমি যখন চ্যানেলটা ওপেন করব উইথ নর্মাল স্যালাইন।